আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দিব শীর্ষ কমান্ডার হত্যার জবাব দেবে হিজবুল্লাহ, হুঁশিয়ারি নাঈম কাসেমের। তারপর জানিয়ে দিব রাফায় 9 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। আরও জানিয়ে দিব হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত সংস্থা ঘোষণা রাশিয়ার। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা, পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি। ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির পরমাণু স্থাপনার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তার মতে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর কাছে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করতে হলে নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বলেও জানান তিনি। বুধবার প্যারিসে ফ্রান্স 24-এ দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, নিরাপত্তাজনিত কারণে এখন এই স্থাপনাগুলোর কাছে যাওয়া বিপজ্জনক। সেখানে অবিস্ফোরিত গোলাবারুদ রয়েছে, পাশাপাশি রেডিও অ্যাক্টিভিটির ঝুঁকিও আছে। তিনি জানান, যে কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি সেগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন চালিয়ে যাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশ করতে হলে নতুন কাঠামো ও উপযুক্ত পদ্ধতি দরকার। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্সের সাম্প্রতিক প্রস্তাবকে তিনি রাজনৈতিক ও একপেশে বলে মন্তব্য করেন। তার মতে প্রস্তাবে ইরানের পরমাণু স্থাপনায় চালানো হামলার বাস্তবতা উপেক্ষা করা হয়েছে। আরাকচি বলেন, স্থির বাস্তবতাকে বাদ দিলে সেটা ভুল সিদ্ধান্ত। তিনি আরও জানান, সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে আগে কায়রোতে হওয়া সমঝোতার মধ্যেই স্বীকার করা হয়েছিল যে হামলার পর পরিস্থিতি বদলে গেছে এবং নতুন পরিদর্শন প্রোটোকল প্রয়োজন হবে। এখন সে বিষয় থেকে সরে আসা ঠিক হবে না বলে মনে করেন তিনি। শীর্ষ কমান্ডার হত্যার জবাব দেবে হিজবুল্লাহ, হুঁশিয়ারি নাঈম কাসেমের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবতাবাইয়ের হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির মহাসচিব নাঈম কাসেম। স্থানীয় সময় শুক্রবার 27 নভেম্বর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহ নেতা বলেন, তাবতাবাইকে হত্যা স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ। এই হত্যার জবাব দেওয়ার অধিকার হিজবুল্লাহর রয়েছে। গত 23 নভেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবতাবাই নিহত হন। ইসরায়েল ও হিজবুল্লাহ দুই পক্ষই তাবতাবাই হত্যার খবর নিশ্চিত করেছে। হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা এই হত্যার জবাব দেব, কখন জবাব দেওয়া হবে সময় আমরাই নির্ধারণ করব। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে, এই সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। নতুন যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা নিয়ে নাঈম কাসেম সরাসরি কিছু বলেননি। তবে লেবাননকে ইসরায়েলের মোকাবেলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর নির্ভর করে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে। হিজবুল্লাহ নেতা দাবি করেন, 2024-এর নভেম্বরে ইসরায়েলের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে হিজবুল্লাহ, অন্যদিকে ইসরায়েলের ধারাবাহিকভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তাবতাবাইকে 4 জন সহযোগী নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছিলেন, এই সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে হিজবুল্লাহ মহাসচিবের ভাষণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক মুখপাত্র আবিচাই আদ্রিয়াই বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহের অস্ত্র জব্দে লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা অপর্যাপ্ত। তার দাবি, হিজবুল্লাহ এখনও গোপনে অস্ত্র মজুত করছে এবং সেনাবাহিনীকে পরিচালনা করছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল লেবাননের ভূখণ্ডে হামলা চালানো এবং দক্ষিণের 5টি স্থানে সেনা মোতায়েন রাখার কারণে সংগঠনটি কোনোভাবেই নিরস্ত্র হতে রাজি নয়। ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক মাসগুলোতে বৈরুতেও আঘাত হেনেছে। তবে তাবতাবাইকে হত্যার আগ পর্যন্ত রাজধানীতে দীর্ঘ সময় ধরে বড় ধরনের হামলা হয়নি। এছাড়া গত সপ্তাহে ইসরায়েলের এক বিমান হামলায় দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে কমপক্ষে 13 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রাফায় 9 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুড়ঙ্গের ভেতরে 9 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার 28 নভেম্বর এক বিবৃতিতে এ দাবি করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনারা আরও অভিযোগ করেছে, এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে চাওয়া 30 জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় 200 জন হামাস যোদ্ধা রাফার একটি সুড়ঙ্গে আটকা পড়েছে। তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্থতাকারীদের অনুরোধে এখনও সাড়া দেয়নি তেল আবিব। রাফা গাজা উপত্যকার এমন অঞ্চলে অবস্থিত তা এখনও ইসরায়েলি সেনাদের দখলে আছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত অক্টোবরে হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। চুক্তি প্রথম ধাপের মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি। এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে এতে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় প্রায় 70,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময় আহত হয়েছেন 1,70,000-এরও বেশি ফিলিস্তিনি।
হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত সংস্থা ঘোষণা রাশিয়ার। রাশিয়ান কর্তৃপক্ষ শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত সংস্থা হিসেবে ঘোষণা করেছে। 2015 সালের আইনে এ ধরনের লেবেল যুক্ত হলে সংস্থার সঙ্গে যুক্ত থাকা বা সহযোগিতা করাই অপরাধ হিসেবে গণ্য হয়। এই সিদ্ধান্তের ফলে মানবাধিকার সংস্থাটিকে রাশিয়ায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি যেসব ব্যক্তি বা সংগঠন তাদের সঙ্গে কাজ করবে বা সমর্থন দেবে তারাও আইনের আয়তায় বিচারের মুখোমুখি হতে পারে। হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিও এক বিবৃতিতে বলেন, গত 3 দশকের বেশি সময় ধরে আমরা সোভিয়েত পরবর্তী রাশিয়ায় মানবাধিকার রক্ষায় কাজ করে আসছি। আমাদের কাজের ধরন অপরিবর্তিত, তবে যা নাটকীয়ভাবে বদলে গেছে তা হল রুশ সরকারের কর্তৃত্ববাদী নীতি, দমনপীড়নের মাত্রা এবং ইউক্রেনে তাদের বাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধের পরিধি। রুশ প্রসিকিউটর জেনারেলের এই সিদ্ধান্তকে ক্রেমলিন বিরোধী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ওপর চলমান দমনপীড়নের সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এ দমননীতি আরও তীব্র হয়েছে। এদিকে একই দিনে আরেক বিবৃতিতে প্রসিকিউটর জেনারেল দফতর জানায়, নারীবাদী পাঙ্ক ব্যান্ড পুসি রায়টকে চরমপন্থী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য একটি মামলা প্রক্রিয়ায় রয়েছে। ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা, পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলের নেতাদের সাক্ষাতের অনুমতি না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের বিরোধী জোট। তারা বলেছে, সরকার ভুল পথে চলা বন্ধ না করলে সারা দেশে বৃহত্তর বিক্ষোভ শুরু হবে। সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, শুক্রবার পার্লামেন্ট ভবনের বাইরে অন্য বিরোধী নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ আচাকজাই। তিনি বলেন, আমরা সিন্ধি, বেলুচ, পশতুন, পাঞ্জাবিদের রাস্তায় নামা ঠেকিয়ে রেখেছি। তা না হলে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পরিস্থিতি জটিল করে তুলত। তিনি অভিযোগ করেন, সরকার সংসদকে বাবার স্ট্যাম্পে পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াদ সাদিক বাইরের নির্দেশে কাজ করছেন। তার দাবি, উপজাতীয় এলাকায় মানুষ নিহত হলেও গুরুতর এই বিষয়ে কথা বলতে বিরোধীদের সুযোগ দিচ্ছেন না স্পিকার। ইমরান খানকে জেলে বন্দি রাখা এবং তাকে তার বোনদের ও দলের নেতাদের সঙ্গে দেখা করতে না দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন আচাকজাই। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে বসে আছেন, কিন্তু ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদনে কেউ গুরুত্ব দিচ্ছে না। এ সময় পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতা আসাদ কায়সার বলেন, সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হারিপুরের উপনির্বাচনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। সেখানে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কায়সারের দাবি, ফর্ম 47-এ যে ফল ছিল তা পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে ব্যারিস্টার গহর বলেন, বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্ট ও গণতান্ত্রিক কাঠামোর অংশ হয়ে থাকতে চান, কিন্তু উপনির্বাচনে কারচুপির অভিযোগ তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে। তিনি আরও বলেন, আমি যতটা ইমরান খানকে চিনি, তিনি আর এই পার্লামেন্টের অংশ হয়ে থাকতে আমাদের অনুমতি দেবেন না।